নমস্কার। আজকে আমরা কথা বলবো একহাত টোলের খুব বিখ্যাত একটা বই দ্য পাওয়ার অব নাও নিয়ে। মানে ১৯৯৭ সালে বেরিয়েছিল বইটা, কিন্তু এখনও এর প্রভাব কিন্তু কমেনি। আমাদের হাতে একটা সারসংক্ষেপ আছে, আর কিছু আলোচনাও দেখেছি আমরা। তো চেষ্টা করব এর মূল ভাবনাগুলো তুলে ধরতে। কেন এই বইটা এত বিখ্যাত হলো, আর এর শিক্ষাগুলো আমাদের জীবনে আসলে কোনো কাজে লাগে কিনা, সেটাই একটু বোঝার চেষ্টা করব আজ। একদম ঠিক। বইটার একেবারে কেন্দ্রে যে আইডিয়াটা আছে সেটা কিন্তু বেশ সহজ আবার গভীরও। মানে আমাদের জীবনের যত অশান্তি, দুঃখ, টেনশন এগুলোর বেশিরভাগই আসে হয় আমরা অতীত নিয়ে পড়ে থাকি, না হয় ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবি। টোলে বলছেন যে আসল শান্তি, আসল আনন্দ সেটা কিন্তু এই বর্তমানেই আছে, অন্য কোথাও না। কিন্তু এখানেই তো আসল চ্যালেঞ্জটা, তাই না? মনটাকে বর্তমানে রাখা, সে তো খালি ছুটছে, হয় আগে না হয় পিছে। টোলে কি বলেন এই ব্যাপারে? ওনার ওই বিখ্যাত কথাটা আছে না, ইউ আর নট ইয়োর মাইন্ড, এর মানেটা ঠিক কি? একটু খুলে বলবেন? এটা শুনলে তো মনে হয় যেন আমি কে সেটাই গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। এটাই কিন্তু বইটার একটা ফাউন্ডেশন বলতে পারেন। ইউ আর নট ইয়োর মাইন্ড মানে আপনি আপনার মাথায় যে হাজার হাজার চিন্তা ঘুরছে সেই চিন্তাগুলো নন। আপনি আসলে ওই চিন্তাগুলোর পেছনে সাক্ষী। মানে যে শান্ত সত্তাটা শুধু দেখে যাচ্ছে চিন্তাগুলো আসছে, যাচ্ছে। টোলে বলছেন আমাদের মন আর মন থেকে তৈরি হওয়া ইগো বা অহংকার বোধ, এরা মিলে একটা নকল আমি তৈরি করে। আমরা ভুল করে ওই নকল আমিটার সাথেই নিজেকে একাত্ম করে ফেলি। আর আমাদের আসল যে সত্তা, যেটা শান্ত, স্থির, সচেতন, তার থেকে দূরে সরে যায়। তার মানে মনকে শত্রু ভাবার দরকার নেই। না না, শত্রু নয়। কিন্তু যখন মনই আমাদের ড্রাইভিং সিটে বসে পড়ে, মানে আমাদের পুরোপুরি চালনা করে, তখন সমস্যা। তখন আমরা বর্তমান থেকে হারিয়ে যাই। এটা আসলেই ভাবার মতো কথা। আমরা তো নিজেদের চিন্তাভাবনা দিয়েই নিজেদের পরিচয় তৈরি করি বেশিরভাগ সময়। আচ্ছা, বইটাতে আর একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে না, পেইন বডি, মানে ব্যথা শরীর। এটা শুনে প্রথমে মনে হয়েছিল হয়তো পুরনো কোনো বড় দুঃখ বা আঘাতের কথাই বলা হচ্ছে। ব্যাপারটা কি তাই, নাকি আরও কিছু? হুম, ভালো পয়েন্ট। এটা শুধু বড় ট্রমা বা আঘাত নয় কিন্তু। পেইন বডি আসলে আমাদের জীবনে জমে থাকা সমস্ত নেগেটিভ ইমোশন, যেমন ধরুন রাগ, দুঃখ, বিরক্তি, ভয়, যেগুলো আমরা পুরোপুরি অনুভব করিনি বা প্রকাশ করিনি, সেগুলোর একটা জমাট বাঁধা শক্তির মতো। এটা পুরনো দিনের ছোটখাটো বিরক্তিও হতে পারে, আবার বড় কোনো কষ্টও হতে পারে। টোলে বলছেন এই পেন বডি ঘুমিয়ে থাকে, কিন্তু মাঝে মাঝে ট্রিগার পেলে জেগে ওঠে। আর জেগে উঠলে সে আরও নেগেটিভিটি, আরও কষ্ট তৈরি করতে চায় বা খুঁজতে থাকে, কারণ ওটাই ওর খাবার। ও আচ্ছা, মানে এটা চক্রের মতো। অনেকটা তাই। আর সবচেয়ে জরুরি বিষয় হলো, যখন এটা জেগে ওঠে আমরা প্রায় এর সাথে একাত্ম হয়ে যাই। ভাবি আমিই কষ্ট পাচ্ছি, আমিই রেগে গেছি। কিন্তু টোলে দেখাচ্ছেন যদি আমরা ওই সময় একটু সচেতন হতে পারি, যদি শুধু দেখতে পারি যে হ্যাঁ, একটা পুরনো কষ্ট বা রাগ জেগে উঠেছে, ঠিক যেন শরীরের একটা ব্যথার মতো, তাকে জাজ না করে, তার গল্পে না জড়িয়ে, শুধু যদি অনুভব করি, তাহলেই ওর জোর কমে আসে। আমরা ওর দ্বারা চালিত না হয়ে ওর থেকে মুক্তি পেতে পারি। তার মানে এটা শুধু থিওরি নয়, এখানে প্র্যাকটিসের ব্যাপারটাও খুব জরুরি। মানে শুধু জানলে হবে না, প্রতিদিন চেষ্টা করতে হবে। একদম। বইটার আসল শক্তিই হলো এর প্রায়োগিক দিকটা। টোলে কিছু সহজ কিন্তু খুব পাওয়ারফুল টেকনিকের কথা বলেন। যেমন? শ্বাস নেওয়া ছাড়া, বা ধরুন শরীরের ভেতরের অনুভূতিগুলোর দিকে খেয়াল রাখা, যেটাকে উনি ইনার বডি অ্যাওয়ারনেস বলছেন। যখনই বুঝবেন মন অতীতে বা ভবিষ্যতে চলে গেছে, জোর না করে আস্তে করে তাকে বর্তমানে ফিরিয়ে আনা। কোনো তীব্র আবেগ আসলে, যেমন রাগ বা দুঃখ, সেটাকে শুধু শরীরের মধ্যে একটা অনুভূতি হিসেবে দেখা, বিচার না করে, গল্প না বানিয়ে শুধু দেখা, নিজেকে মনে করানো যে এটাও মেঘের মতো আসবে আবার চলে যাবে। শুনতে সহজ লাগলেও নিয়মিত করাটাই আসল, তাই তো? তাহলে বলা যায় বইটার মূল আকর্ষণ এর সরল কিন্তু গভীর দর্শন, যা আমাদের স্ট্রেস কমাতে আর নিজেকে চিনতে সাহায্য করে। নিঃসন্দেহে এর দর্শনটা সহজ ভাষায় বলা, কিন্তু এর গভীরতা অনেক। তবে হ্যাঁ, এটাও ঠিক যে কারোর কারোর কাছে প্রথম দিকে একটু বেশি অ্যাবস্ট্র্যাক্ট বা স্পিরিচুয়াল মনে হতে পারে, বিশেষ করে যারা খুব লজিক্যাল বা স্টেপ বাই স্টেপ গাইড পছন্দ করেন। এর পুরো নির্যাসটা পেতে গেলে একটু ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হয়।
আত্মস্থ করতে হয়। এটা কোনো ম্যাজিক পিল নয় যে খেলাম আর সব ঠিক হয়ে গেল। এটা আসলে জীবনটাকে অন্যভাবে দেখার আর যাপন করার একটা পথ। সব মিলিয়ে তাহলে বলা যায় দ্য পাওয়ার অফ নাও শুধু একটা পড়ার বই নয়, এটা বরং চর্চা করার একটা দর্শন, বর্তমান মুহূর্তের শান্তিতে পূর্ণভাবে বাঁচার একটা গাইডলাইন। এটা যদি ঠিক মতো ধারণ করা যায়, জীবনের অনেক কিছুই হয়তো অন্যরকম লাগতে শুরু করবে। মন আর তার গল্পগুলোই আমাদের অনেক সমস্যার মূলে। তাহলে মনকে একদম শত্রু না ভেবে বা পুরোপুরি উপেক্ষা না করে তাকে কি সচেতনভাবে একটা বন্ধুর মতো বা একটা যন্ত্রের মতো ব্যবহার করা সম্ভব? মানে আমাদের ভেতরে সেই সাক্ষী সত্তাটা কি মনকে নিয়ন্ত্রণে রেখেও বর্তমান মুহূর্তের শান্তিতে স্থির থাকতে পারে? এটা নিয়ে ভাবা যেতে পারে কিন্তু।